আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একবার ভেবে দেখুন, একসাথে কাতার আর ইয়েমেনে হামলা করেছে ইসরায়েল। এটা শুধু একটি দেশের উপরে হামলা নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতাকে কাঁপিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিশদভাবে জানব কি ঘটলো, কেন ঘটলো, আর ভবিষ্যতের পরিণতি কোথায় গড়াবে। স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন ইয়েমেনের রাজধানী সানার ধোঁয়া আর আগুনের ভরা চিত্র। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী অন্তত ৩৫ জন নিহত, ১৩১ জন আহত। বোমা পড়েছে বসতবাড়ি, মেডিকেল ফ্যাসিলিটি আর তেল মজুদ স্থাপনায়। ইসরায়েল দাবি করেছে তারা হুতি ঘাঁটিগুলোতে হামলা করেছে, কিন্তু বাস্তবে বোমা পড়েছে সাধারণ মানুষের ঘরবাড়িতে। আপনারা নিশ্চয়ই জানেন, এর একদিন আগে ইসরায়েল কাতারের দোহায় হামাস নেতাদের টার্গেট করে বোমা মেরেছিল। কাতার তখন সরাসরি বলেছিল এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। কাতারের প্রধানমন্ত্রী বিশ্বকে সতর্ক করেছিলেন পুরো উপসাগরীয় অঞ্চল ঝুঁকির মুখে। এখন প্রশ্ন হলো, দোহা আর সানাকে একই সঙ্গে আঘাত করে আসলে ইসরায়েল কী মেসেজ দিতে চাচ্ছে? ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, ইয়েমেন থেকে ইসরায়েলের রামান এয়ারপোর্টে হুতি ড্রোন হামলার প্রতিশোধ নিয়েছে। যেই আমাদের আক্রমণ করবে, আমরা তাকে যেখানেই হোক আঘাত করব। অর্থাৎ ইসরায়েল এখন ঘোষণা দিচ্ছে প্রতিরোধ মানেই প্রতিশোধ। কিন্তু বিশ্লেষকেরা বলছেন আসল উদ্দেশ্য হলো হুতিদের চাপ দেয়া, যেন তারা গাজার সমর্থন থেকে সরে দাঁড়ায়। হুতি বাহিনী মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি কিছু যুদ্ধবিমানকে পিছু হটতে বাধ্য করেছে। তারা সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করেছে। হুতিদের ঘোষণায় স্পষ্ট বলা হয়েছে, আমরা গাজার যুদ্ধ থামা পর্যন্ত ইসরায়েলকে আঘাত করব। এখানে একটা বিষয় মনে রাখুন, হুতিরা শুধু ইয়েমেনের ভেতরেই লড়ছে না, তারা লাল সাগরে ইসরায়েলি জাহাজ অবরোধ করেছে এবং বারবার ইসরায়েলের ড্রোন মেরেছে। বন্ধুরা, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের দৃশ্য। ইয়েমেন অনেক বছর ধরেই যুদ্ধবিধ্বস্ত। সৌদি আরবের নেতৃত্বে জোট বহুদিন ধরে বোমা মেরেছে ইয়েমেনের ভিতর। এখন আবার ইসরায়েল নতুন ফ্রন্ট খুলে দিয়েছে। এতে সাধারণ মানুষ খাদ্য, ওষুধ, বিদ্যুৎ সব কিছুর জন্য অসহায় হয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কাতার বলছে নেতানিয়াহু অবশ্যই আন্তর্জাতিক বিচারের মুখে দাঁড়াতে হবে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন উপসাগরীয় দেশগুলো যদি একসাথে দাঁড়ায়, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের জোট গড়ে উঠতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও নীরব, কারণ তারা গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে ব্যস্ত। এখানে ভয়ানক বিষয় হলো, ইসরায়েল শুধু গাজাই নয়, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন সব জায়গায় একসাথে যুদ্ধ করছে। এটা কার্যকর মাল্টি ফ্রন্ট ওয়ার। এখন প্রশ্ন হলো, এভাবে চলতে থাকলে কি হতে পারে? ইয়েমেনের হুঁশিয়ারি, আরও আক্রমণ করবে ইসরায়েলের বন্দর আর এয়ারপোর্টে। কাতার যদি একভাবে না দাঁড়িয়ে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলকে জিসিসি একত্র করে, তবে পুরো গালফে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। অনেক বিশ্লেষকেরা বলছেন এই সংঘাত যদি থামানো না যায়, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়বে। এখন প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশের জন্য এর মানে কি? গালফ দেশগুলোতে আমাদের কোটি কোটি শ্রমিক কাজ করে। যুদ্ধ হলে তাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। জ্বালানি তেল দাম আকাশচুম্বী হতে পারে, যা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে। আন্তর্জাতিক অস্থিরতায় খাদ্য ও ডলার সংকট আরও গভীর হতে পারে। অতএব এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নয়, আমাদের প্রতিদিনকার জীবনের সঙ্গেও যুক্ত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ইসরায়েলের নতুন হামলায় ইয়েমেন ও কাতার দুই দেশই কেঁপে উঠেছে। এই যুদ্ধের আগুন যদি আরও ছড়িয়ে পড়ে, তবে পুরো দুনিয়া তার আঁচ টের পাবে। আপনারা কি মনে করেন ইসরায়েল কি আন্তর্জাতিক চাপের মুখে থামবে, নাকি আরও আগ্রাসী হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলাদেশকে ভালোবাসুন, নিজের পাশে শান্তি বজায় রাখুন। আল্লাহ হাফেজ।